পুডিং মানেই কিন্তু সবার খুবই খুবই পছন্দের একটি ডেজার্ট। আর এই প্রচণ্ড গরমের মধ্যে তো এরকম পুডিং খেলে আর কিছুই লাগে না। তো আজকে কিন্তু তিনটে পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর সবগুলো পুডিং রেসিপি খুবই সহজ আর অল্প উপকরণেই তৈরি করে দেখাবো। তো চলুন আজকের এই সব রেসিপিগুলো এক নজরে দেখে নিই। প্রথমে তরমুজ দিয়ে পুডিং তৈরি করে দেখাচ্ছি। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে আগার আগার। আগার আগার ছাড়া পুডিং কিছুতেই জমবে না। তো এখানে আমি হাইকোর আগার আগারটা ব্যবহার করেছি। এটা কিন্তু খুবই ভালো একটা আগার আগার, যেটা দিয়ে খুব সহজেই পুডিং জমে যায়, কোনো রকম ভুল হয় না। আর অন্য কোম্পানির আগার আগারগুলো কিন্তু তেমন একটা জমতে চায় না, তো এইটা দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। 1 কাপ পরিমাণ জলের সাথে আমি 1 টেবিল চামচ আগার আগার ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই নর্মাল হতে হবে। গরম জল হলে এই আগার আগার কিন্তু দেওয়ার সাথে সাথে একদম দলা পাকিয়ে যাবে, তাই নর্মাল জল দিয়েই কিন্তু গুলে নিতে হবে। প্রথমে আমি দুধটাকে জাল করে নিব। তার জন্য এখানে 3 কাপ পরিমাপ দুধ দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু এখানে 3 কাপের জায়গায় আপনারা 4 কাপ দিয়েও করতে পারবেন। তো সেক্ষেত্রে আগার আগারটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। 3 কাপ বা 3.5 কাপ দুধের জন্য কিন্তু অবশ্যই 1 টেবিল চামচই আগার আগার ব্যবহার করবেন। এর বেশি কিন্তু আগার আগার ব্যবহার করলে এটা বেশি শক্ত হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। অনেকেই হয়তো মনে করেন যে দুধটাকে জাল করে একদম ঘন করে নিলেই হয়তো পুডিংটার টেস্ট আরও বেশি হবে, কিন্তু আমার মতে সেরকম না। আমার মনে হয় পুডিংটা মোটামুটি একটু ঘনত্ব থাকলেই কিন্তু সেটার টেস্ট এমনিতেই মজা লাগে, কারণ পুডিং মানেই কিন্তু এমনিতেই মুখে লেগে থাকে। আর যাই হোক, আমি 2-3টা বলক আসার পর কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়েছি যখন আমি আগার আগারটা মিক্স করব। আর আগার আগারটা কিন্তু মিক্স করার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, নাহলে এক জায়গায় পরে তারপর দলা পাকিয়ে যাবে। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়েই কিন্তু দুধটাকে একদম ভালো করে মিক্স করে নিয়েছি আগার আগারের সাথে। আর যখন আগার আগার এভাবে মিক্স করবেন তখন কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। মাত্র একটা বলক চলে আসলেই কিন্তু একটু নেড়ে চেড়েই গরম অবস্থাতেই কিন্তু যে মোল্ডে আপনি সেট করবেন ঠিক সেই মোল্ডেই ঢেলে নিতে হবে। তো আমি এখানে কিন্তু একটা কাচের ছোট সাইজের মোল্ড নিয়েছি, কারণ আমি 2টা মোল্ড এই পুডিংয়ের জন্য ব্যবহার করব। একটা হচ্ছে জেলো তৈরির জন্য ব্যবহার করব, আর এখানে যে দুধটা বসাবো সেটার জন্য আমি একদম ছোট সাইজের একটা পাত্র নিয়েছি। তো যে কোনো পাত্রে কিন্তু আপনারা বসাতে পারেন। এখানে আমি এবার এই পাত্রটাকে একটা সাইডে রেখে দিব, এমনিতেই কিন্তু জমে যাবে। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু জমাতে পারেন। এবার আমি এখানে জেলো তৈরির জন্য নিয়েছি তরমুজ, কয়েকটা তরমুজের টুকরো নিয়েছি। তরমুজের রসটা দিয়ে আমি জেলোটা তৈরি করব। আর তরমুজের সাথে অনেকে দেখা যায় কালার ব্যবহার করেন, কিন্তু আমি এখানে কালারের জন্য বিটরুট নিয়েছি। বিটরুটটাই কিন্তু খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। এবার তরমুজ আর বিটরুটটাকে খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পর এখানে স্ট্রেনারে নিয়ে তারপর ভালো করে কিন্তু ছেঁকে নিব, কারণ এখানে আমি শুধু তরমুজের যেই রসটা আছে সেটাই ব্যবহার করব, বাকি সবগুলো কিন্তু আমি ফেলে দিব। তো আমি ভালো করে একদম চেপে চেপে রসটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একদম ভালো করে কিন্তু রসটা বের করে নিতে হবে। তো জলের মতো যে রসটা বের হবে এটা দিয়ে কিন্তু জেলোটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এটাই কিন্তু লাল কালার এনে দিবে, কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। এবার যে পাত্রে আমি জেলোটা তৈরি করব সে পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি রসটাকে। আর এখানে ঠিক একই পরিমাপ করে 1 টেবিল চামচই আগার আগার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তো চিনির পরিমাপটা আগেই বলেছি, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি চুলায় এখনও বসাইনি। চুলায় বসানোর আগেই এগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় আগে এগুলো মিক্স করে নিতে হবে। আর ভালো করে আমি মিক্স করে নিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিব। আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি অত্যন্ত টিপস সহকারে বুঝিয়ে বলার চেষ্টা করি। আশা করি আমার চ্যানেলের সবগুলো রেসিপি আপনাদের ভালো লাগে, বা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনই এই রসটাকে কিন্তু আমি জাল করে নিলাম, আর বেশি কিন্তু ঘন করা যাবে না। এই 2টা বলক চলে আসলেই কিন্তু আমি নামিয়ে নিব। তো আমি কিন্তু চুলার আঁচটা অফ করে দিয়ে তরমুজের রসটাকে বসিয়ে রেখেছি। আর সাথে সাথে এদিকে আমি দুধের পুডিংটা যে জমাতে রেখেছিলাম সেটা আমি এবার ঢেলে নিব। আর একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, তাই কিন্তু এভাবে ঢালার ফলে খুব সহজেই হাতে চলে এসেছে। আর এভাবে করলে কিন্তু এই পুডিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন, দুটো সাইড কতটা মসৃণ হয়েছে। এবার এর থেকে একটু বড় পাত্র নিয়েছি যেখানে আমি পুডিংটা পুরোপুরি সেট করব। তো সে পাত্রে তরমুজের রসটা গরম অবস্থাতেই আমি ভালো করে ঢেলে দিচ্ছি। তো একটু কিন্তু আমার রসটা রয়ে গেছে, সেটা আমি অন্য পাত্রে সেট করব।
এবার এই তরমুজের রসের মধ্যে সেই দুধের পুডিংটা খুব সাবধানে ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজেই রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি ঠিক আধা ঘন্টার মতো রেখেছি। এরই মধ্যে খুব সুন্দর করে পুডিংটা একদম সেট হয়ে গেছে। আর আমি উপরটা একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ভেঙে যাচ্ছে না বা একদম সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের সাহায্যে ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে, পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো সবগুলো মেজারমেন্ট যদি সঠিক পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনার পুডিংটা এরকমই হবে। এবার চলুন পরবর্তী পুডিং রেসিপিতে যাওয়া যাক। মাত্র একটি ডিম আর বিস্কুট দিয়েই বিস্কুট পুডিং রেসিপি আপনাদের সাথে এবার শেয়ার করব। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব পুডিংয়ের জন্য। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনির যতটুকু দিবেন ঠিক তার অর্ধেকটা দিতে হবে জল। চিনির ক্যারামেলের জন্য জল দিলে কিন্তু চিনির কালারটা খুব সুন্দর আসে আর খুব সহজে পুড়েও যায় না। তাই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই ক্যারামেলটা যদি তৈরি করেন তাহলে কিন্তু ক্যারামেলের কালারটাও সুন্দর আসবে আর একদম পারফেক্ট হবে। আর এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা একদম লোয়ে থাকবে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি ক্যারামেলটা তৈরি করা যায় তাহলে কিন্তু ক্যারামেলের কালারটাও সুন্দর আসে আর পুড়েও যায় না। তো আমি এইরকমভাবেই জাল করে অনবরত নেড়ে চেড়ে তারপর ক্যারামেলের যে কালারটা সুন্দর হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে আর যে ফেনা ফেনা ভাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। আর ফেনা ফেনা ভাবটা চলে যাওয়ার পরই কিন্তু একদম সুন্দর ক্যারামেলের একটা কালার চলে আসবে। তবে এক্ষেত্রে ক্যারামেলের এরকম একটা লাইট ব্রাউন কালার যখন চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আরও বেশি ডার্ক হয়ে যায় কালারটা। তাই জলদি জলদি নামিয়ে সাথে সাথে একদম সেট করে নিতে হবে। আর ক্যারামেলটা নামানোর সাথে সাথে যে পাত্রে রাখবেন সে পাত্রেই কিন্তু ঢেলে দিতে হবে, না হলে ক্যারামেলটা একদম শুকিয়ে যাবে, বসে যাবে। তো অবশ্যই সাথে সাথে এই কাজগুলো করতে হবে। তো ক্যারামেলটা আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রেই নিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। আর একটু সময়ের জন্য অপেক্ষা করব, একটা সাইডে রেখে দিব যাতে ভালোভাবে এটা শুকিয়ে যায়। এবার একটা মিক্সিং বলে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। একদম নর্মাল হতে হবে ডিমটা। যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট আগেই ডিমটা বের করে নিতে হবে। আর এর সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো চিনির সাথে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম যাতে একদম ভালোভাবে চিনিটা গলে যায়। তো আমি এবার একটা সাইডে এই মিশ্রণটা রেখে দিচ্ছি। এবার আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল। তো এখানে কিন্তু জলটা অবশ্যই হালকা কুসুম হতে হবে। 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম জলের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই যদি এই গুঁড়া দুধটা থাকে এটা দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর যদি গুঁড়া দুধ না থাকে ঠিক একই পরিমাপ করে 1.5 কাপ লিকুইড দুধ দিয়েও করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুধটাকে জাল করে কিন্তু একটু ঘন করে নিতে হবে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি 12টার মতো বিস্কুট। তো এখানে বিস্কুটের পরিমাণটা এরকমই দিতে হবে, এর বেশি দিলে কিন্তু বেশি হার্ড হয়ে যাবে। সাথে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা আর না আসে। এবার এই মিশ্রণগুলো আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো স্মুথ একটা পেস্ট কিন্তু আমি পেয়ে গেলাম। এবার ওই যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি। এবার সম্পূর্ণ মিশ্রণটা আরও একবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি একটা স্টেইনার ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি পেয়ে গেলাম। এবার একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। এখন যে পাত্রে আমি পুডিংটা বসাবো সে পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর তার উপর একটা স্ট্রেন দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে বসে থাকে। আর জলটা কিন্তু এমন হতে হবে যেন পাত্রের তলাতেই থাকে, খুব বেশি উপরে যেন জলটা না আসে, না হলে কিন্তু উপরে বেশি জল ভাপ উঠে পুডিংটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু জলটা একদম নিচ পর্যন্ত রেখেছি যাতে গায়ে গায়ে লেগে থাকে। এবার উপরে খুব ভালো মতো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা অবশ্যই খুব ভালোভাবে সেট করে নিতে হবে, নাহলে কিন্তু উপরের জলের যে ভাপটা থাকে সেটা কিন্তু ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু ছিদ্রটা বন্ধ করে ঢেকে বেক করে নিয়েছি।
পুডিং তৈরিতে 35 মিনিট আমার সময় লেগেছে। কম বেশি কিন্তু আপনাদের সময় লাগতেই পারে। আর যখন পুডিংটা বেক করবেন তখন চুলার আঁচটা অনেক লোতে থাকবে, যাতে নিচের সাইডটা পুড়ে না যায়। আর এভাবে একটু সময় নিয়ে বেক করলে কিন্তু পুডিংটা খুব ভালো হয়। আর একটা শাসলিক কাঠির সাহায্যে দেখিয়ে দিলাম যে কতটা ফ্রেশ বের হয়েছে, মানে পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। খুব বেশি সময় ধরে কিন্তু বেক করতে যাবেন না, এরকম থাকতেই নামিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। তো আমি তারপর খুলে নিচ্ছি আর এই রকমভাবে সাইডগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজে পুডিংটা ভালো করে মোল্ড আউট করা যায়। খুব সাবধানে আমি একটা প্লেটের সাহায্যে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, উপরের কালারটাও কত সুন্দর এসেছে। অতএব যেভাবে আমি ক্যারামেল তৈরি থেকে শুরু করে পুরো রেসিপিটা প্রয়োগ করেছি, ঠিক সেভাবেই আপনারাও যদি করেন তাহলে কিন্তু এরকমই হবে। খুব মজার হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন। এবার চলুন সর্বশেষ পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানার একটি পুডিং রেসিপি আপনাদের সাথে এবার শেয়ার করব। এখানে বিটরুটের অর্ধেকটা গ্রেট করে আমি নিয়েছি। এবার আমি এই গ্রেট করা বিটরুট থেকে চেপে চেপে যে লাল রসটা আছে সেটা বের করে নেব। তো আলাদা পাত্রে আমি এভাবে রসটা বের করে চিপে নিয়ে নিয়েছি। তো দেখুন এতটুকু পরিমাণে রসটা বের হয়েছে। আলাদা করে কিন্তু কোনো লাল কালার ব্যবহার করতে হবে না, এই রসটা দিয়েই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি এবার চুলায় একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হাফ কাপ পরিমাণ এখানে আমি ফ্রেশ সাবুদানা, যে প্যাকেটেরটা পাওয়া যায় সেটাই নিয়েছি। চাইলে আপনারা যে কোনো সাবুদানা দিয়েই কিন্তু এটা করতে পারবেন। তো আমি একটু ছোট দেখে যে সাবুদানাটা আছে ওইটা দিয়ে করছি। তো এভাবে কিছুক্ষণ জাল করার পর যখন সাবুদানার কালারটা জলের মতো একটা কালার চলে আসবে তখন বুঝবেন যে সাবুদানাটা একদম ভালোভাবে হয়ে গেছে। ভিতরে যখন একটু শ্বাস থাকবে সেই অবস্থায় কিন্তু নামাবেন না। তো পুরোটা যখন একটু জলের কালার চলে আসবে তখনই এটা নামিয়ে নিন। আর অবশ্যই কিন্তু সিদ্ধ করার সময় একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে আর সাবুদানাগুলো একভাবে জট হয়ে থাকবে। একটা স্ট্রেনার চাটনিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি, ভালো করে জলটা ঝরিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। কারণ সাবুদানা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু একটা লোটলোটে ভাব থাকে, সেই লোটলোটে ভাবটা কিন্তু ধোয়ার ফলে কিন্তু চলে যায়। তো আমি কিন্তু এবার স্ট্রেনারে জল ঝরাতেই রেখে দিচ্ছি একটা সাইডে। এদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। এখানে কিন্তু 500 মিলিগ্রাম দুধ আছে। তো আধা কেজি পরিমাণে দুধ দিয়ে আজকে করছি, চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারবেন। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি কিছুটা দুধের সাথে গুলে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু এখানে কম বেশি লাগতেই পারে, তবে আমি বলবো যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো জমাট বাঁধতে চাইবে না। কারণ আমি এখানে কোনো আগার আগার ব্যবহার করিনি, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু আজকের এই দুধের ডেজার্টটি তৈরি করব। তো আমি এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। স্বাদের ব্যালেন্স অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। আর যেই রসটা বের করে রেখেছি বিটরুটের, সেই রসটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। একটা সাইডে রেখে আমি এবার দুধটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব, অনবরত নেড়ে চেড়ে। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে দলা দলা হয়ে আসবে, সেক্ষেত্রে দুধটা কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই নেড়ে চেড়ে অনবরত তারপর দুধটাকে জাল করে কমিয়ে নিতে হবে। কিছু কিছু দুধ দেখা যায় একটু পাতলা টাইপের, তো ওই দুধগুলাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে, না হলে কিন্তু জমাট বাঁধবে না। তো অবশ্যই কর্নফ্লাওয়ারের এই পরিমাণটা খেয়াল রাখবেন। এরই মাঝে কিন্তু দুধটা জাল করে ঘন করে নিয়েছি, আর যখন ঘন হবে তখনই কিন্তু নামিয়ে সাথে সাথে এই কাজগুলো করতে হবে, বেশি দেরি করা যাবে না, নাহলে আগেই জমাট বেঁধে যাবে। তো যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে সাবুদানার সাথে বাকি যে অর্ধেক বিটরুটের রসটা ছিল সেটা কিন্তু ভালো করে মিক্স করে কালার করে নিয়েছি। আর সাথে সাথেই কিন্তু দুধের সেই মিশ্রণটা দিয়ে ভালো করে সাবুদানার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এই যে বিটরুটের কালারটা সেটা পুরোটা চলে আসবে। বিটরুটের রসটা যেমন সুন্দর একটা কালার এনে দিয়েছি, তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার। তো এটা দিয়ে কিন্তু করার চেষ্টা করবেন, কোনো আলাদা করে কালার ব্যবহার করা লাগবে না। তো আমি এটা ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ভালো করে সেট হওয়ার জন্য। তো আমি তারপর 2 ঘন্টা পর নামিয়ে নিচ্ছি। এবার সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে মোল্ড আউট করা খুব সহজ হয়। আমি এখানে একটি কাচের পাত্রে এই ডেজার্টটি সেট করেছি, চাইলে আপনারা যে কোনো পাত্রেই করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি এটা মোল্ড আউট করার জন্য উপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি, তারপর মোল্ড আউট করে নিচ্ছি। সাবুদানার এই ডেজার্টটি অবশ্যই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, ঠান্ডা ঠান্ডা খেয়ে কিন্তু অনেক মজা পাবেন এই গরমের মধ্যে। আর আজকের এই পুডিং রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।